যেই জায়গাগুলো ওভারঅল যে জায়গাগুলো পজিটিভ সেখানে খুব বড় বড় কিছু সেক্টরকে টার্গেট করা হয়েছে, সেখানে কিছু বাজেট বাড়ানো হয়েছে, সেই সেক্টরগুলোতে হয়তো বরাদ্দ বাড়বে। এখন যেই ছোট ছোট যেই জায়গাগুলোতে আসলে আমরা নজর দিতে চাই, বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর অবহেলিত জনগোষ্ঠীর যদি হিসাব করেন সেটাই আসলে মেজরিটি, তাহলে সেখানেই আসলে মনোযোগটা দিতে হবে। এবং এই সেক্টরগুলো যদি আপনি দেখেন যে এখানে যারা প্রবাসী আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা প্রতিবন্ধী আছেন এবং যারা আছেন যে দলিত এবং তেলেগু জনগোষ্ঠী, এটা একটা বড় অংশ। এবং আমরা রাজনীতি করতে গিয়ে দেখেছি যে এই জনগোষ্ঠীর কি পরিমাণ অবহেলা রাজনৈতিকভাবেও ঘটেছে এবং রাষ্ট্রীয়ভাবেও ঘটেছে। এবং সেই সাথে নারীর প্রান্তিক নারী জনগোষ্ঠীরও এখানে খুব বেশি সুরক্ষা নেই, অর্থনৈতিক সুরক্ষা তো নেই, এটা বলাই বাহুল্য। এবং সেইখানে আমরা আসলে একটা বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় যে কোনো বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা আসলে লক্ষ্য রাখতে চাই, আমাদের ফিলোসফিটা আসলে কি হবে, আমরা কি উদ্দেশ্যে এই বাজেটটা প্রণয়ন করছি, কি উদ্দেশ্যে কোনো ধরনের পলিসি নিচ্ছি, সেই দর্শনের প্রতি ফোকাস করাটাই আমাদের জন্য বেশি বাঞ্ছনীয়। তো আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে পরিচিত, আমরা আমাদের টার্গেট কি, আমরা কি ধরনের কান্ট্রি আসলে হতে চাচ্ছি, সেইটাকে টার্গেট করে আসলে আমাদের ফিলোসফিটা নির্ধারণ করা উচিত। সেই সাথে নীতিগুলো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটার ব্যাপারেও আমাদের জায়গাটা দেখা উচিত। আমরা দেখেছি যে এই অভ্যুত্থানে প্রায় 168 জন পথশিশু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই যে একটা পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে আসলে আমাদের কি ধরনের অনুভূতি জন্ম হবে এবং এই অনুভূতির প্রতিফলন আসলে আমরা বাজেটে দেখতে চাই। শিশুদের উপরে এবং পথশিশুদের উপরে আসলে বাজেট বরাদ্দ বাড়ানো দরকার এবং সেই জায়গায় আরো একটু মনোযোগ দেওয়া দরকার। সেই সাথে এখানে যেই ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের সাথে আলাপটা কেন প্রয়োজন, রাজনৈতিক দল তারা বাধ্য, তাদের যে কর্মপরিধি এটার কারণেই তারা বাধ্য সকল ধরনের মানুষকে অ্যাড্রেস করতে। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা হয় না, তখন অনেকগুলো জনগোষ্ঠীর আলাপ থেকে, অনেকগুলো জনগোষ্ঠীর দৃষ্টি থেকে আমরা আসলে দূরে সরে যাই। এবং আমি আবার আপনার কাছে ফিরে আসি, যদি আলোচনা না করা হয় তার মানে কি আলোচনা হয়নি? অন্তত এনসিপির সাথে কোনো আলোচনা করা হয়নি এবং আমার অন্তত আমার জ্ঞানত আমি জানি যে কোনো রাজনৈতিক দলের সাথেই বসা হয়নি, আপনাদের সাথেও হয়নি, বসা হয়নি। ঠিক আছে। এখানে যেখানে যে নেগেটিভ জায়গাগুলো আছে, যেখানে আসলে বাজেট বরাদ্দ কমেছে বা নজর দেওয়া হয়নি, সেই জায়গাগুলো যদি দেখি, সেখানে অন্যান্য রিফর্ম কমিশনের রিপোর্টগুলোর সম্পর্কে কোনো ধরনের যুক্ততা নেই এবং কোনো সামঞ্জস্য নেই, সমন্বয় নেই। প্রাইমারি এডুকেশনে নেগলেক্ট করা হয়েছে, প্রাইমারি এডুকেশনকে আসলে গুরুত্ব দেওয়া হয়নি, এটা খুবই অ্যালার্মিং বলবো। এবং রিসার্চে কোনো বাজেট নেই। বাংলাদেশে যেই ওয়ার্কিং ক্লাসটা আসলে আছে, সেইটার চেয়ে জরুরি আসলে আমাদের গবেষণা খাতে বরাদ্দ বাড়া এবং গবেষক তৈরি করা। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করে দেখবেন ইনোভেশনে কোনো বাজেট নেই। এবং সেই সাথে এখানে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে, এখানে এটা একটা কোটা এবং চাকরি নিয়ে বৈষম্যর আলাপ থেকে কিন্তু এই আন্দোলনটা উৎসারিত। সেই স্পিরিটটা যদি শুধু দেখতে চাই, সেখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ইয়াং জেনারেশন এবং তরুণ প্রজন্মকে আপনি উদ্যোক্তা বানাতে পারছেন কিনা, আপনি তাদের কর্মসংস্থান তৈরি করতে পারছেন কিনা, সেই সাথে তাদের গবেষণার জন্য তাদেরকে আগ্রহী করে তুলতে পারছেন কিনা। আমি বলবো যে এখানে সায়েন্সে এবং প্রযুক্তি এবং বিজ্ঞানে এখানে বাজেট আরেকটু লক্ষ্য রাখার দরকার ছিল। এতে করে আসলে ইন টোটাল আপনি নেগেটিভ সাইডগুলো যদি পুরোটা দেখেন, দেখবেন যে ইয়াং জেনারেশনকে নেগলেক্ট করার একটা প্রচ্ছন্ন ছাপ আছে। এইটা আমি মনে করি যে ওই যে বললাম যে বিপ্লবী স্পিরিটটা আমরা পাচ্ছি না, এইটা পাচ্ছি না। আপনাকে আরেকবার থামাই, কারণ এই সুযোগ হয়তো অনেকেরই আগ্রহ থাকবে জানার। যুব সমাজের এই যে অবদান এই অভ্যুত্থানের ক্ষেত্রে, সেই স্পিরিটটা, সেই স্পৃহাটা সেই রকম ভাবে প্রতিফলিত হলো না বাজেটে, এটার কারণ কি? খুবই ভালো প্রশ্ন এবং এটাতে আমি আসছিলাম। আমার কাছে মনে হয় যে একটা দেশের আবহ যা থাকে, একটা দেশের প্রত্যেকটা মানুষ কি চিন্তা করছে, এটা কিন্তু প্রভাব ফেলে। আমরা হয়তো আমি গুলশানে থেকে হয়তো আমি মনে করছি না যে আমি একটা মানুষ, আমার চিন্তার প্রভাব রাষ্ট্রে কিভাবে পড়ছে, এটার প্রভাব পড়ে। এইটার উদাহরণ আসলে একটা বাজেট, এই বাজেটটাই। কারণ পুরো দেশে যদি একটা ওই গণ অভ্যুত্থানের পরে পুরো পরিবর্তনের যে
চাওয়াটা, এটা যদি রাজনৈতিক মহল এবং হচ্ছে রাষ্ট্রীয় মহলে এটা ছড়িয়ে পড়তো এবং সেটা প্রতিফলন যদি আমরা শুরু থেকে দেখতে পেতাম, তাহলে বাজেটেও সেটা প্রতিফলন ঘটতো। আমরা এটা দেখতে পাচ্ছি যে সামাজিক জায়গায় আমাদের একটা চাওয়া আছে, রাজনৈতিক মহলে সেটার আবার সেই চাওয়াটার প্রতিফলন আমাদের পেতে মানে একটা বেগ পেতে হচ্ছে। তো সেই জায়গায় যেমন জুলাই সনদ বলেন, ঐকমত্য কমিশন বলেন, এইখানে পুরোপুরি একটা নির্বাচন কেন্দ্রিক যে আবহ তৈরি হয়েছে, যেই পরিস্থিতিটি হোক না কেন, সেই আবহর প্রতিফলন কিন্তু বাজেটেও পড়বে। কারণ বাজেটটা আসলে, বাজেট যারা প্রণয়ন কমিটি ছিলেন তারা হয়তো চিন্তা করছেন আমরা আগের যে ফলশ্রুতি, আগের যে আমল, সেই রেজিমটাকে আপাতত একটু ঘষা মাজা করে আমরা আপাতত দিয়ে আমাদের কাজটা সেরে ফেলি। কারণ ওনাদের যে আরো দায়িত্ব আছে, ওনাদের যে গণ অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আছে, এটা তারা মাঝে মাঝে ভুলে গিয়ে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আচরণ করছেন। এই কারণে বাজেটের এই পরিস্থিতি হয়েছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ।